সাইবান একজন ভাগ্যবান ছেলে, চরম লাকি। এই কারণেই তো স্কুল কলেজ থেকে কোচিং পর্যন্ত সব জায়গাতেই ভালো ফলাফল করত। আসলে ওর ব্রেন ভালো, সেই কারণে অল্প পড়লেও পেরে যেত। হরহামেশাই পরীক্ষার জন্য না পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়েও ঠিকই A+ পেত। এগুলো কি ভাগ্য ছাড়া হয়? ভাগ্যের কারণেই সে এত ভালো স্টুডেন্ট হয়েছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর শুধু ভাগ্য দিয়ে হয় না, ট্যালেন্ট লাগে, পরিশ্রম এবং অধ্যাবসায় লাগে। সাইবান মেডিকেলে টেকেনি, ওর দৌড় ওই স্কুল কলেজে রোল 1 পর্যন্তই। দিন শেষে সফলতা তো পেশা দিয়েই হিসেব করা হয়, রোল নাম্বার দিয়ে নয়। এসবই মানুষ আজকাল বলে বেড়ায়, কত কত গল্প কাহিনী আর গুজব। মানুষ পরীক্ষার আগের দিন রাতে সাইবানের আড্ডা দেওয়াটা দেখেছে, অথচ সারা রাত জেগে বই নিয়ে হেঁটে হেঁটে রিভিশন করাটা দেখেনি। মানুষ তাকে বরাবর ভালো ফল করতে দেখেছে, কিন্তু প্রতিটা ভালো ফলের পিছনে ঘন্টার পর ঘন্টা পড়ায় থাকার কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা হতে দেখেনি। তারা সাইবানের রুমে জমা হওয়া বইয়ের স্তূপ দেখেনি, 100 ক্রস করা হ্যান্ড নোটের খাতাগুলো দেখেনি। স্কুল কলেজে রেড ক্রিসেন্টের লিডার ছিল সাইবান। মানুষ মনে করে সে অ্যাডভেঞ্চার পছন্দ করে, স্যারদের মাঝেও জনপ্রিয়, তাই এমন একটা দায়িত্ব কাঁধে নেওয়া। অথচ বরাবরই যে চিকিৎসা সেবার প্রতি সাইবানের অগাধ টান, সেটা অগ্রাহ্য হয়েছে সর্বদা। মেডিকেলের প্রতি সে এতটাই আসক্ত ছিল যে তার ফোন ঘাঁটলে শুধু মেডিকেল থিওরির ভিডিওই পাওয়া যেত একটা সময়। চিকিৎসা সেবা সাইবানের স্বপ্ন ছিল না, ছিল অন্তরাত্মা, তার অস্তিত্বের পরিপূরক। অ্যাপ্রন গায়ে জড়িয়ে যখন সে একজনের জীবন রক্ষায় ভূমিকা রাখবে, তখন পরিবারের মুখে কৃতজ্ঞতার যে হাসিটুকু ফুটবে, সেটুকু দেখার আশায় সে বছরের পর বছর সাধনা করেছে। অথচ মানুষ তার সাধনার নাম দিয়ে দিল ভাগ্য। আজকাল সাইবানের মনে হয়, বোধহয় স্টুডেন্ট হিসেবে পিছনের দিকে থাকলেই ভালো হতো। কারো কোনো এক্সপেকটেশন থাকতো না তার প্রতি, অন্তত জীবনটাকে আরেকটু উপভোগ করা যেত। ডিসেম্বর মাসের শীতের বিকেলে যখন বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন সে আগেভাগে পরবর্তী নতুন ক্লাসের বইয়ের পড়া পড়ে রাখত। গ্রীষ্মের ছুটিতে আম কাঁঠালের দিনে যখন সবাই গ্রামের বাড়িতে ঘুরতে যেত, তখন সে সামিয়ার কেটে দেওয়া আম খেতে খেতে বাগানে হাঁটত আর আসন্ন পরীক্ষার পড়াশোনা করত। ঈদের দিনেও পড়ার রেকর্ড আছে তার, এমন নয় যে সে সারাদিন শুধু পড়াশোনাই করত, একটুও আনন্দ করত না। সত্যিকার অর্থে সাইবান সময়টাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে জানত। সকালে স্কুল, বিকালে প্রাইভেট কোচিং, কোচিং শেষে বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা। বাসায় ফিরে তার মাঝে কোনো আলস্য দেখা যায়নি। সে ঠিকই হাত মুখ ধুয়ে বাড়ির কাজ শেষ করতে বসেছে। হ্যাঁ, যেদিন বেশি খেলাধুলা হতো বা কোনো টুর্নামেন্ট থাকতো, সেদিন 2 ঘন্টার বদলে টিভি আধ ঘন্টা দেখত। সেই সময়টা পড়াশোনায় দিত। সারাদিনের কাজগুলোকে কম বেশি করে ব্যালেন্স করতে জানত বলেই বন্ধুরা কখনো তাকে পড়ার কারণে খেলার মাঠে দেখা যায় না বলতে পারেনি। যখনই এসে ডেকেছে, সে সন্ধ্যা হোক কিংবা রাত 11টা, সাইবান ঠিকই তাদের সাথে বেরিয়েছে। পরে ফিরে 2 ঘন্টা কম ঘুমিয়ে নিজের পড়া শেষ করেছে। তাকে সবসময় সব জায়গায় পাওয়া যেত বলেই বোধহয় মানুষ ভাবত পড়াশোনায় ভালো হওয়াটা শুধুমাত্র তার সৌভাগ্যের কামাল। তার প্রশংসায় পঞ্চমুখ মানুষের অভাব কোনো কালে ছিল না। সে বন্ধুবান্ধব হোক কিংবা স্কুল কলেজের স্যার ম্যাডাম, কি কোচিংয়ের ভাইয়া আপুরা, তাদের কাছে সাইবান সর্বদাই ছিল অলরাউন্ডার। যে পড়াশোনা হোক বা খেলাধুলা, সব কিছুতেই অগ্রগণ্য। অথচ যেই না সাইবান হোঁচট খেল, অমনি জীবন থেকে সকল শুভাকাঙ্ক্ষী কর্পূরের মতন হাওয়া হয়ে গেল।
পেরিয়েছে গোটা একটা বছর। সাইবানের বন্ধুরা আজ এক একজন এক এক দিকে। ঢাকা মেডিকেলে একজন, অন্যজন বুয়েটে। অনুরাগও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এমনকি ক্লাসের সব থেকে দুষ্টু ছেলেটা, যাকে উঠতে বসতে কানে ধরিয়ে স্যাররা বাইরে দাঁড় করিয়ে রাখত, সেও কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শুধু সাইবান রয়ে গিয়েছে আগের মতন একই জায়গায়, সুতো কাটা ঘুড়ি হয়ে। মেডিকেল রেজাল্ট দেওয়ার পর সাইবান আর কোথাও পরীক্ষা দেয়নি। তাকে কেউ ভার্সিটির ভর্তি পরীক্ষায় বসাতে পারেনি। না পেরেছে ইঞ্জিনিয়ারিংয়ে। এত এত পরিশ্রমের ফসল, এত নির্ঘুম রাত্রি, এত সাধনা, এত অধ্যাবসায়ের ফল শুধুই ব্যর্থতা। সাইবান কি আসলেই ডাক্তার হওয়ার যোগ্য নয়? নিজের স্বপ্নটাকে চোখের সামনে ঝনঝন করে ভেঙে যেতে দেখার পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি সে। এমনকি সামিয়া আহমেদের মুখোমুখিও দাঁড়াতে পারেনি। কত স্বপ্ন ছিল তার বাবা মায়ের, ছেলেকে ডাক্তার হিসেবে দেখবে। সাইবান তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে। যে পিতা তার জন্য নিজের হাতে অ্যাপ্রন কিনে এনেছিল, সেই পিতাই চোখের সামনে তার সাদা অ্যাপ্রনটা জ্বালিয়ে দিয়েছে। সাইবান সেদিন চিৎকার করে বলেছিল, হ্যাঁ, মেশিন মনে করো তো আমাকে, তোমাদের মর্যাদা পাহারা দেওয়ার মেশিন। সেই শুরু। এরপর থেকে সাইবানকে সবসময় চ্যাম বলে ডাকা আহম্মদও কেমন দূরে সরে গিয়েছেন ছেলের কাছ থেকে। বাবা ছেলের মধ্যে শীতল দ্বৈরথ আজ পর্যন্ত বর্তমান। সামিয়া খুব চেষ্টা করেছেন, কিন্তু পারেনি কিছুই স্বাভাবিক করতে। আগামীকাল সাইবানের মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষা, অথচ এরপরও বিশেষ হেলদোল নেই তার। অনুভূতিগুলো কেমন ভোঁতা হয়ে গিয়েছে। এই একটা বছর সে প্রায় ঘরবন্দি ছিল, রুমবন্দি। তার রুমে এখন আসবাবের চাইতে বই খাতার সংখ্যা বেশি। সারাদিন অনলাইনে ক্লাস করতে করতে ল্যাপটপ মোবাইলের চার্জ চলে যায় বিধায় 4টা পাওয়ার ব্যাংক পড়ে আছে টেবিলে। সোফায়, চেয়ারে, বিছানার উপর, নাইট স্ট্যান্ডে শুধুই বই খাতা, হ্যান্ডনোট ছড়ানো। জায়গাটাকে ময়লার ভাগাড়ের মতন লাগে সাইবানের কাছে। সে এখন আর স্টপওয়াচও ব্যবহার করে না। 24 ঘন্টা তো পড়ার টেবিলেই থাকে প্রায়। গোনার কি দরকার? বায়োলজি বইয়ের শেষ পৃষ্ঠায় নিষ্পলক তাকিয়ে আছে সাইবান। মস্তিষ্কটা কেমন যেন বিষণ্ণ। পড়ার কিছুই আর মাথায় ঢুকছে কিনা তাও জানা নেই। সে শুধু তাকিয়েই আছে, নিষ্প্রাণ রোবটের মতন। এমন সময় আস্তে করে ছেলের রুমে ঢুকলেন সামিয়া। তার হাতে এক গ্লাস গরম দুধ আর ফলের বাটি। সেগুলো টেবিলের উপর রেখে ছেলের কাঁধে হাত জড়ালেন তিনি। সাইবান একটুও নড়ল না, প্রতিক্রিয়া দেখালো না। সামিয়া ঝুঁকে এসে তার কাঁধে মুখ ডুবিয়ে ছেলেকে সান্ত্বনা দিতে চাইলেন বুঝি। নরম গলায় বললেন, চিন্তা করিস না আমার বাচ্চা, কালকে যা হওয়ার হবে, না হলে নেই। আমি সব কিছু রেডি করে ফেলেছি, তোকে প্রাইভেটে পড়াবো। এতক্ষণে সাইবান একটু নড়ল। তার ঠোঁটে অতি মলিন একটা হাসি ফুটল। বায়োলজি বইটা বন্ধ করে হালকা ভেঙে বসে যাওয়া গলায় সে বলল, মানুষকে আরও বলার সুযোগ দিতে চাও যে আমি তোমাদের কতটা প্যাম্পার করা কিট? সামিয়ার ভ্রুজোড়া কুঁচকে উঠল। ভীষণ হতাশ বোধ করলেন তিনি। মানুষের কথার এতই দাম তোর কাছে? মানুষ তোকে খাওয়ায় না পড়ায়? তোমরা আমাকে খাওয়াও পড়াও, তাই তোমাদের খারাপ লাগার দাম বেশি। অস্বীকার করার কিছু নেই। আমি জানি আমি তোমাদের ব্যর্থ সন্তান, লস প্রজেক্ট। সামিয়ার ঠোঁটজোড়া কাঁপল। অনেক কিছু বলতে ইচ্ছে হলো তার। ছেলেকে বুকে জড়িয়ে জানাতে ইচ্ছে হলো এসব সত্যি না। সাইবান যেমনই হোক না কেন, তিনি ছেলেকে একই রকমভাবে ভালোবাসবেন। অথচ কেন যেন বলতে পারলেন না। তবে কি তিনিও কোনোভাবে আহম্মদের মতন ছেলের প্রতি হতাশ হয়ে পড়েছেন? ভাবতেই ভয় হলো তার। দ্রুত পিছিয়ে গেলেন।
আমার আজকে রাতে দুটো অপারেশন আছে, হাসপাতালে থাকতে হবে। বেশি পড়তে হবে না, 1 বছর পড়েছিস, এবার ঘুমিয়ে যা। এইটুকুই। সামিয়ার দাঁড়ালেন না, দরজা খুলে বেরিয়ে গেলেন বাইরে। তার চলার পথের দিকে চেয়ে সাইবানের ঠোঁটে পরিহাসের হাসিটা আরও বিস্তৃত হলো। তাচ্ছিল্য করল সে নিজেকেই। একটুখানি সময় মম, যদি তোমার হাসপাতালের একটুখানি সময় আমার হতো তবে কি খুব ক্ষতি হতো? সাইবান দ্বিতীয়বারেও মেডিকেলে টিকল না। শুধুমাত্র 1.25 নম্বরের জন্য লিস্টে তার নাম আসেনি। যদি সেকেন্ড টাইমের কাটমার্কস 5 না থাকতো তাহলে হয়তো এবার সাইবান সত্যিই টিকে যেত। কিন্তু ব্যর্থতার গ্লানি যে কাটবার নয়। রেজাল্ট দেখেনি সাইবান, তাকে জানিয়েছে অনুরাগ। সেদিন তার বন্ধুটা নিজে এসে তার সঙ্গে থেকেছে। অনেকটা সময় তার হাত ধরে বাগানে বসেছিল। হাজার কথা বলেছে সাহসের সান্ত্বনার। সাইবানকে বুঝিয়েছে সে যেন বসে না থেকে প্রাইভেটে ভর্তি হয়ে যায়। তার পরিবারের তো টাকার অভাব নেই। এই একটা মাত্র ছেলেই সাইবানের পাশে আগের মতন থেকে গিয়েছে। আর কাউকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। স্কুল কলেজের গ্রুপগুলো এমনিতেই ভেঙে গিয়েছে এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার পর। তবুও প্রথম দিকে সারিতে যেসব ছেলেমেয়ে ছিল তারা নিত্য একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। কিন্তু সেই গ্রুপে সাইবার নেই। আগে বন্ধুরা ফোন দিয়ে নোটস চাইতো, তাকে শাবাশি দিত। কলেজে দেখা হলে লাফিয়ে এসে জড়িয়ে ধরত। আজকাল তাদের দেখা পাওয়া যায় না। সাইবান মেডিকেলে ভর্তি পরীক্ষার আগে আগে তার ঢাকা মেডিকেলে থাকা বন্ধুকে ফোন দিয়ে পরামর্শ চেয়েছিল। বিপরীতে উত্তর এসেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি রে, কাজ চলছে, পরে ফোন দিচ্ছি। পরে ফোনটা আর আসেনি। সাইবান দ্বিতীয়বার তাকে ফোন করেনি। আগে রাস্তায় বের হলে কলেজের স্যারদের সাথে দেখা হতো। কেমন করুণ দৃষ্টিতে তাকাতো আর বলতো, তুমি আরও ভালো করবে ভেবেছিলাম, যাক ভাগ্য, দেখো সামনে কি হয়। সাইবানের কথাগুলো সহ্য হতো না, অতএব দূরত্ব বাড়িয়েছে সে। যে কোচিংয়ে পড়তো সেই কোচিংয়ের বিশাল বিলবোর্ড শহরের আনাচে কানাচে। সেখানে সব সফল ছেলেমেয়েগুলোর হাস্যোজ্জ্বল ছবি। হয়তো ওখানে একটা জায়গা সাইবানেরও হওয়ার ছিল, কিন্তু হলো না। বাইরে যাওয়া বন্ধ করল সে। যে সামিয়া তাকে নিয়ে রীতিমতো বড়াই করতেন সেই সামিয়ার বাড়ি বয়ে সেই প্রতিবেশী আন্টি মিষ্টি দিয়ে গিয়েছে। ভাবি, মেয়েটা চট্টগ্রাম মেডিকেলে টিকে গিয়েছে, এই নিন মিষ্টি। আপনার ছেলেটার এখনো কিছু হয়নি না? পর্দার আড়ালে থেকে সাইবান দেখেছে সেদিন সামিয়ার ঠোঁটের হাসিটা কিভাবে মিয়ে এসেছিল। অন্য কারোর সন্তানের সফলতা দেখে নয়, বরং নিজের ছেলের ব্যর্থতার ভারে জর্জরিত এক মা ছিলেন তিনি। আর আহম্মদ, সাইবানের প্রথম ব্যর্থতাই যথেষ্ট ছিল তাকে ছেলের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। দ্বিতীয়বার আর কিছু বলার থাকে না। এই যে এত গুরুত্বপূর্ণ একটা সময়ও আহম্মদ বাড়িতে নেই, তিনি বিজনেস ট্যুরে গিয়েছেন। 3 দিনের সেমিনারের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সামিয়া। না, কেউ আজকাল পাশে থাকার প্রয়োজনও মনে করে না। অনুরাগটা কিভাবে যেন এখনও রয়ে গিয়েছে। ভার্সিটির ক্লাস শেষে সপ্তাহে 2 বার কি 3 বার সে অবশ্যই সাইবানকে দেখতে আসে। যখন আসে তখন জোর করে রুম থেকে বের করে এনে খাইয়ে দেয়। মিরাজ মামার টং দোকানে নিয়ে যায় কখনো কখনো। আজকাল নতুন আরেকজন শাগরেদ জুটেছে, তিতলি। তিতলি মেয়েটা প্রথমবার তেমন একটা আশেপাশে ছিল না, কিন্তু সাইবান মেডিকেলে দ্বিতীয়বার অকৃতকার্য হওয়ার পর অনুরাগের সাথে প্রায়ই আসে। তিতলির মাঝে একটা উজ্জ্বলতা আছে, সে যখন থাকে তখন দুঃখগুলোকে ক্ষণিকের জন্য ভুলে যাওয়া যায়।
এই তো সেদিন সাইবান আর অনুরাগকে টানতে টানতে সিনেমা হলে নিয়ে গেল। হ্যাঁ, উপভোগ করতে পারেনি সাইবান, তবে তার জন্য এই দুটো মানুষের চেষ্টাকে সে শ্রদ্ধা জানায়। অনুরাগ আর তিতলি তার মাঝে কি এমন যে দেখে, কে বলতে পারে। আজ বহুদিন বাদে নিজের রুম ছেড়ে বাড়ির বাইরে এসেছে সাইবান। রাত প্রায় 9টা। সামিয়া আহমদ দেশের বাইরে। বাড়িতে আছে শুধু সে আর সারিকা। কিছুক্ষণ আগেই সারিকা তাকে জানিয়েছে তার সঙ্গে নাকি কোচিংয়ের এক ভাইয়া দেখা করতে এসেছে। বাড়িতে বসেনি, বাইরেই দাঁড়িয়ে আছে। সাইবান পায়ে হেঁটে গেল। তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে রাফাত ভাইয়া, সাইবানের সবচেয়ে প্রিয় শিক্ষক। নিজের বাইকের গায়ে ঠেস দিয়ে তিনি অপেক্ষা করছিলেন। সাইবান এগিয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, বাড়িতে বসলেন না? রাফাত ভাইয়া সোজা হয়ে দাঁড়ালেন, মুচকি হেসে মাথা নাড়লেন। না, আসলে সাইবান, আমি ঢাকা থেকে চলে যাচ্ছি। আমার নতুন চাকরি হয়েছে, খুলনায় শিফট, তাই তোমার সাথে দেখা করতে এলাম। ও, অন্য সময় হলে সাইবান ভীষণ অনুভূতি দেখাতো, খারাপ লাগা প্রকাশ করত, শুভকামনাও জানাতো। তবে আজকাল সব কিছুই ভোঁতা, তাই কিছু বলা হলো না। রাফাত ভাইয়া চোখ সরু করে তাকে দেখলেন। কেমন যাতনা হলো তার। সাইবানের মতন উজ্জ্বল ছেলেটা কেমন যেন মুষড়ে গিয়েছে। শক্তিশালী গঠনের পেটানো অ্যাথলেটিক শরীরটা কেমন হ্যাংলা পাতলা দেখাচ্ছে। চোখের নিচে গাঢ় কালি, এককালের গভীর কালো মণিগুলো কেমন নিষ্প্রাণ। রাফাত ভাইয়ার মনে আছে, কোচিংয়ে একবার সানস্ক্রিন নিয়ে গিয়েছিল সাইবান। সেই নিয়ে কি এক মজার কাণ্ডই না ঘটেছিল সেদিন। নিজের রূপের প্রতিও অত্যন্ত সচেষ্ট ছেলেটার চেহারা এখন শুষ্ক মলিন, ঠোঁট ফাটা ফাটা। তার সাধের চুলও অনেকটা বেড়ে গিয়েছে, এলোমেলো হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফাত ভাইয়ার বুক চিরে। তিনি একটা প্যাকেট হাতে এগোলেন, সাইবানের হাত ধরে সেটা রাখলেন। সাইবান অবাক হয়ে সেটি নিল। এটা কি ভাইয়া, খুলে দেখো। সাইবান কৌতূহল বোধ করল না, তবে উপহারের অপমান করা হবে বিধায় সে প্যাকেটটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা অ্যাপ্রন। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। জলজলে দৃষ্টিতে তাকিয়ে রইল সে অধরা স্বপ্নটার দিকে। রাফাত ভাইয়া তার কাঁধে হাত রাখলেন। সাইবান, মাই ডিয়ার, ইউ উইল অলওয়েজ বি এ ডক্টর ইন মাই আইস। সাইবানের আঙুলগুলো শক্ত হয়ে বসল অ্যাপ্রনের মাঝে। ঠোঁট কামড়ে ধরল সে অনুভূতিদের দমন করতে। শেষ কবে তাকে কেউ এভাবে বলেছে? না, তার নিজের মা বাবাও বলেনি। রাফাত ভাইয়া নিজের একটা হাত সাইবানের মাথায় রাখলেন। তুমি না ডাক্তার, ডাক্তাররা এভাবে ভেঙে পড়ে। অপারেশন সবসময় সহজ হয় না, সব সময় সব রোগীকে বাঁচানো যায় না, কিন্তু সেজন্য কি একজন ডাক্তার ডাক্তারি ছেড়ে দেয়? হুম, বরং ডাক্তার আবারও উঠে দাঁড়ায়, কারণ তারাই পৃথিবীর অভ্যন্তরে মানুষদের একমাত্র ভরসাস্থল। ডাক্তাররা হলো ফাইটার। মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত প্রত্যেকটা ওয়ার্ড বয়, কর্মচারী, নার্স, মেডিকেল স্টুডেন্ট, প্রফেসর এক একজন ফাইটার। সেই মহৎ সেবার উদ্দেশ্যেই তুমি নিজেকে গড়েছ। পেশাটা অর্জন করতে পেরেছ কি পারোনি ডাজেন্ট ম্যাটার। শিক্ষাটাকে কাজে লাগাও, উঠে দাঁড়াও। তুমি যখন উঠে দাঁড়াবে দেখবে তোমার সামনে হাজারো পথ খুলে গেছে। 1 বছরে এক ফোঁটাও কাঁদেনি সাইবান, অথচ এই মুহূর্তে তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়াচ্ছে। রাফাত ভাইয়া তার মুখটা ধরলেন, নিজের রুমাল বের করে অশ্রু মুছিয়ে দিলেন। নরম গলায় বললেন, স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাতড়ে দেখো, কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবান চোখ তুলে তাকালো রাফাত ভাইয়ার দিকে।
ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি নিজের বাইকে চেপে বসলেন। তাকে বিদায় জানানোটা আর হলো না সাইবানের। সে নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না রাফাত ভাইয়ার বাইকটা দৃষ্টিসীমার আড়াল হয়। তারপরই হুট করে সে ঘুরে তাকালো। রাস্তার ওপাশে দেখা মিলল দণ্ডায়মান মুন্সি বাড়ির। 2 তলার আলো এখনও জ্বলছে। দ্রুত নিজের অশ্রু মুছে নিল সাইবান। অতঃপর দৌড়াতে শুরু করলো। বিনা দ্বিধায় সে ঢুকে গেল বাড়িটার ভেতরে, যেখানে বহু বছর তার পা পড়েনি। বসার ঘরে বসে নিজের পড়াশোনা করতে থাকা ইহান তাকে উদ্ভ্রান্তের মতন ছুটে ঢুকতে দেখল, কিন্তু কিছু বলল না, আটকালও না। সাইবান সিঁড়ি টপকে লাফিয়ে চলে গেল 2 তলার ঘরটায়। দরজা ঠেলে ঢুকেই কণ্ঠে আকুল আবেদন নিয়ে ডেকে উঠল, ইরামাপু। সারিকা টিভির সামনে বসে আছে, তবে টিভির দিকে বিশেষ কোনো মনোযোগ নেই তার। পড়াশোনার ব্যস্ততা একটু কম, কারণ কিছুদিন আগেই মাত্র প্রফ শেষ হয়েছে। বাড়িটাতে থাকতে ইদানিং তার ভালো লাগে না, যেন গুমোট মেঘ ভেসে বেড়ায় বাতাসে। অদ্ভুত বিষণ্ণতার দহন, দেয়ালে দেয়ালে শুধু হতাশার দীর্ঘশ্বাস। সে কতক্ষণ নিজের চিন্তায় মগ্ন ছিল বলতে পারবে না। হুট করে হন্তদন্ত হয়ে সে বাড়ির ভেতর ঢুকতে দেখল সাইবানকে। সাই, রাফাত ভাইয়ার সাথে দেখা করেছিস? সারিকা প্রশ্ন করল, কিন্তু উত্তর এলো না। সাইবান ফিরেও তাকালো না তার দিকে। দৌড়ে গেল ঊর্ধ্বশ্বাসে, যেন পিছনে বাঁক পড়েছে। সাইবানের রুমটা নিচতলায়, সেদিকেই সে আড়াল হয়ে গেল। সারিকা দূর থেকে ঠাস করে দরজা আটকানোর শব্দ শুনল। এরপর পিনপতন নীরবতা। হাতের মাঝে থাকা রিমোট আঁকড়ে ধরল সারিকা। ব্যাপারটা কি হলো? প্রথমটায় সে বিশেষ কিছু না ভাবার চেষ্টা করল। সাইবান তো বেশিরভাগ সময় রুমেই কাটায়। মাথা ঝেড়ে টিভির দিকে তাকালো সে। তবে ক্রমশ তার অন্তর ছটফট করতে লাগলো। কেমন যেন লাগছে, একটা অশুভ অনুভূতি হচ্ছে। অজান্তেই বারবার সাইবানের রুমের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে সে। তার মুখটা দেখার সুযোগ হয়নি, কিন্তু ক্ষণিকের জন্য মনে হয়েছিল ভাই হয়তো কাঁদছে। যখন ঘড়ির কাঁটা 11টা ছুঁয়ে গেল, তখন সারিকা আর সইতে পারল না, উঠে এলো। রুমের দরজা ধাক্কা দিল, জোরে ডাকল, সাই, সাই, শুনতে পাচ্ছিস? দরজা খোল, খাবি না? নৈঃশব্দ, কোনো সাড়া নেই। সারিকা প্রায় মিনিট 10 দরজা ধাক্কাধাক্কি করল, এরপরও কোনো প্রতিক্রিয়া এলো না। এবার রমণী সত্যি ভয় পেল। সাইবান যতই ডিপ্রেস থাকুক না কেন, অন্তত এরকম করেনি। সারিকা ডাকাডাকি করলেও অন্তত জবাব দিয়ে হলেও বলতো চলে যেতে, তাকে একা থাকতে দিতে। তবে আজ কেন এমন করছে? ভাবতে ভাবতে মেঘের গর্জনের শব্দ কানে গেল সারিকার। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হবে নাকি? প্রকৃতি কি অঘটনের ইঙ্গিত দিচ্ছে? মাথা চেপে ধরল সারিকা। সাই, ভাইয়া, সাই। সিস ভয় পাচ্ছে, কিন্তু দরজা খুলতে হবে না, শুধু জবাব দে, তুই ঠিক আছিস? ধপাস। জবাব এলো না, কিন্তু সারিকা ভেতর থেকে ভারী কিছু শব্দ শুনল। জিনিস পড়েছে নাকি মানুষ? হাড় হিম হয়ে গেল তার। সারা শরীর কাঁপতে লাগলো। না, আর সম্ভব না। ছুটে গেল সে। সোফার উপর থেকে নিজের ফোন নিয়ে সবার আগে কল করল অনুরাগকে। আহমদ সামিয়া কাউকে ফোন দিয়েই লাভ নেই। যে সবচেয়ে কাছে আছে, যে সবচেয়ে ভরসার, তাকেই ডাকা দরকার। অনুরাগ ফোন রিসিভ করতেই সারিকা কেঁদে ফেলল। সাই, সাই 2 ঘন্টা ধরে দরজা খুলছে না। আমি আসছি। খুব সংক্ষিপ্ত জবাব দিল অনুরাগ। একটাও কথা বাড়ালো না। সারিকা পায়চারি করতে লাগলো। ক্ষণে ক্ষণে গিয়ে সাইবানের রুমের দরজা ধাক্কালো। না,
কোনো সাড়া আসছে না। মুন্সিবাড়িতে যাবে কি? রাহাত ইহানকে ডেকে আনবে? যতই রাগ থাকুক, এই বিপদের দিনে তো অন্তত পাশে দাঁড়াবে। এই ভেবে সারিকা যেই না রওনা হচ্ছিল তখনই ভেতরে ঢুকলো অনুরাগ। প্রচণ্ড উদ্ভ্রান্ত দেখাচ্ছে ছেলেটাকে, ঘেমে নিয়ে একাকার। বাইরে বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে, বেশ খানিকটা ভিজেও গিয়েছে সে। চুলগুলো লেপ্টে আছে কপালে, হাঁপাচ্ছে ভীষণ। তবুও কোনো দিকে পরোয়া না করে সে ছুটে গেল। কোথায়? সাইবান? রুমে। দুজনেই দৌড়ে গেল সাইবানের রুমের সামনে। অনুরাগ তৎক্ষণাৎ দরজার হ্যান্ডেল টানল। সাইবান, এই ছেলে, আমি অনুরাগ। দরজা খোল শালা। রাত বিরাতে নাটক মারাস তুই? খোল। হুম, জবাব নেই। অনুরাগের মনে হলো তার হৃৎপিণ্ডকে বুঝি ফ্রিজারে রেখে জমিয়ে ফেলা হয়েছে। হ্যান্ডেল টানতে টানতে সে সারিকাকে জিজ্ঞেস করল, লকের চাবি নেই? সারিকা ডানে বামে মাথা নাড়ল। না, সেভাবে সিস্টেম করা হয়নি। অনুরাগ, কিছু করো। আমি কিসের যেন শব্দ শুনেছি ভেতর থেকে একটু আগে। না পারতে অশ্রাব্য একটা গালি উচ্চারণ করল অনুরাগ খুবই ক্ষীণভাবে। মানুষকে নয়, পরিস্থিতিকে সহ্য হচ্ছে না তার। সাইবান, দরজা খোল সাইবান। সাইবান। চিৎকার করতে করতে অনুরাগের গলা ভেঙে গিয়েছে। সারিকা তার সঙ্গে দরজা ধাক্কাতে ধাক্কাতে হাউমাউ করে কাঁদছে। সাই প্লিজ, জাস্ট ওয়ান্স, জাস্ট ওয়ান মোর টাইম প্লিজ। সাই প্লিজ, ফিরে আয় সাই। তোকে আর কেউ বকবে না, কেউ তোকে লুজার বলবে না। ড্যাড তোর উপর আর রাগ করে থাকবে না, আমি থাকতে দেব না। শুধু একবার ফিরে আয় না ভাইয়া, প্লিজ। সারিকার কণ্ঠের আর্তনাদ বাতাসকে ভারী করে তুলেছে। অনুরাগ আর অপেক্ষা করতে পারছে না। সে চোখের অশ্রু মুছে গর্জে উঠল, বটি, দা, কুড়াল, চেয়ার, এনিথিং, জাস্ট গ্রাব এনিথিং। আমি দরজা ভাঙছি। আবহাওয়ায় যেন আজ সঙ্গত করছে। থেকে থেকে ভয়ানক বজ্রপাতে কেঁপে উঠছে চারিদিক। তুমুল বৃষ্টির ঝাপটায় অশান্ত প্রকৃতি। বিদ্যুৎ এখনও আছে, এই ভাগ্যের ব্যাপার। সারিকা খুঁজে পেতে একটা স্টিলের পাইপ নিয়ে এলো। কিছুদিন আগে ওয়াটার লাইনের কাজ করা হয়েছিল বিধায় থেকে গিয়েছে। অনুরাগ পাইপটা হাতে নিয়ে সারিকাকে ধাক্কা দিয়ে দূরে সরালো। সরুন। পাইপটা দিয়ে পাগলের মতন একের পর এক আঘাত হানতে লাগলো অনুরাগ দরজার উপর। কাঠের দরজা, খুব সহজে নাড়ানো দেয়। সারিকা মুখ চেপে কেঁদেই যাচ্ছে। চোখের সামনে সে শুধু আধার দেখছে। এই চুপ। সাহায্য করতে না পারলে ন্যাকা কান্না কাঁদবেন না। লকটা অনেকখানি দুর্বল হয়েছে, নড়ছে। আমি আর আপনি একসঙ্গে ধাক্কা দেব। রেডি? 1, 2, 3। দুজনেই একসঙ্গে ছুটে গিয়ে আছড়ে পড়ল দরজার উপর। একবার নয়, বারংবার। বজ্রপাতের সঙ্গে পাল্লা দিল দরজার কর্কশ আর্তনাদ। একের পর এক ধাক্কা। অনুরাগের কাঁধ টনটন করে উঠল। হাতের কবজি ইতিমধ্যে কেটে রক্ত ঝরছে, অথচ খেয়াল নেই তার। দরজার ওপাশে তার বন্ধুটা কী অবস্থায় আছে সেই ভাবনাই তাকে নিঃশেষ করে দিচ্ছে। সারিকারও অবস্থা খারাপ, ব্যথায় বাহু চেপে ধরেছে সে। শেষমেশ মেয়েটাকে সরিয়ে অনুরাগ নিজে দরজার সামনে আবারও দাঁড়ালো। 2 হাত তুলে কপালে ঠেকালো। ভগবান, শক্তি দাও, ফিসফিস করল সে। তারপরই অদম্য হয়ে ছুটে গিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে আছড়ে পড়ল দরজার উপরে। বিকট একটা শব্দ হলো। অনুরাগ দরজা সমেত ভেঙে রুমের মেঝেতে গিয়ে পড়ল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল মারাত্মক ব্যথায়। অথচ নিজের শারীরিক যন্ত্রণার দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তৎক্ষণাৎ লাফিয়ে উঠে সামনে তাকালো। সারিকাও ঢুকেছে। মুখে হাত চাপা দিল রমণী। বেরিয়ে এলো ভয়ানক এক আর্তচিৎকার। আল্লাহ!
সারিকার সেই চিৎকার প্রকৃতির উন্মাদনাকেও ছাপিয়ে গেল। রুমের ভেতরে দৃশ্যটাকে মনে হলো কোনো ভৌতিক সিনেমার শুটিং সেট। সাইবানের সমস্ত বই খাতা টুকরো টুকরো হয়ে এদিক সেদিক পড়ে আছে। তার সাধের প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে ছড়িয়ে আছে। সমস্ত দেয়াল জুড়ে টকটকে লাল মার্কারের কালিতে লেখা লুজার লুজার লুজার। দুইটা দেয়াল ভর্তি সেই লেখায়। আর দেয়ালের সামনে মেঝেতে উল্টে আছে পড়ার টেবিলের চেয়ারটা। আর উপরেই ঝালর বাতির জন্য বসানো লোহার আংটায় ঝুলছে একটা মোটা দড়ি। দড়িটা মাস কয়েক আগেই কোরবানির সময় তাদের গরুর গলায় বাঁধা হয়েছিল। সারিকা চিনেছে, কারণ দড়িটা মোটা, কালো রঙের। সেটাকেও রেখে দিয়েছে এতদিন ধরে। কালো রঙের সেই অশুভ দড়িটার সঙ্গে পেন্ডুলামের মতন ঝুলছে সাইবানের পাতলা শরীরটা। বড্ড শান্ত, বড্ড নিষ্প্রাণ সেই শরীর। পাজোড়া মেঝে থেকে 3 হাত উপরে ঝুলছে। দুলছে পেন্ডুলাম, কখনো ডানে কখনো বা বামে।